প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। ক্লাসের যে পরীক্ষাগুলো সেগুলো সবার হয়ে গেছে, আর রেজাল্টও অনেক স্কুলে বেরিয়ে তোমরা নতুন ক্লাসে উত্তীর্ণ হয়ে যাবে। আর 2 তারিখে তোমরা বই পাবে, এটা আমি এর আগেই বলেছি। তো যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই, তোমরা নতুন করে শুরু করো। আর দেখো, সামনে কিন্তু মাধ্যমিক পরীক্ষা 10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আর সেই জন্য আমি শুধুমাত্র ব্যাকরণ সেকশনটা নিয়ে কিন্তু কথা বলবো। বেশ কয়েকটা ভিডিও আমার চলতে থাকবে। যারা মাধ্যমিক শিক্ষার্থী আছো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। দেখো আমি আজকে কি নিয়ে এসেছি, দেখো এইটা হচ্ছে টেস্ট পেপার। তোমরা অবশ্যই টেস্ট পেপারগুলো পেয়ে গেছো এবং আমিও একটা টেস্ট পেপার পেয়েছি। পরীক্ষা দেবে সেই টেস্ট পেপার, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের টেস্ট পেপার। এটা বিনামূল্যে তোমরা স্কুল থেকে পেয়ে যাবে। তো এই টেস্ট পেপার থেকেই আমি কিন্তু ব্যাকরণগুলো তোমাদের প্র্যাকটিস করাবো। আর নতুন করে শেখার কিছু নেই, তোমরা জাস্ট শুধু দেখবে এবং মনে রেখে দেবে, তাহলেই কিন্তু ব্যাকরণের যে 10 থেকে প্রায় 15 নম্বরের মতো কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস, সেখানে তোমরা কিন্তু একটা ভালো নম্বর পেয়ে যাবে। টেস্ট পেপারটা খুললে তোমরা দেখতে পাবে এইখানেতে তোমাদের পরীক্ষার রুটিন দেওয়া আছে। যদিও তোমরা রুটিনটা পেয়ে গেছো, কিন্তু তবুও এইখানে তোমাদের রুটিনটা দেওয়া আছে 10 তারিখ থেকে। তবুও আমি একবার বলে দিই, 10 তারিখ মন্ডে হচ্ছে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকবে, টুইসডে হচ্ছে 11 তারিখ, সেটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকবে। তারপর স্যাটারডে হচ্ছে 15 তারিখে তোমাদের ম্যাথামেটিক্স থাকবে, অর্থাৎ গণিত। আবার মন্ডেতে থাকবে হিস্ট্রি 17 তারিখ, 18 তারিখ থাকবে জিওগ্রাফি, 19 তারিখ থাকবে লাইফ সায়েন্স, 20 তারিখ থাকবে ফিজিক্যাল সায়েন্স এবং 22 তারিখ থাকবে অপশনাল যে সাবজেক্টগুলো থাকে সেইগুলো। তো চলো আজকে বেশি বকবক না করে আমি প্রথম পাতাতে প্রথমেই তোমাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা, সেইটাতে তোমাদের কি আছে দেখো। এখানে তোমাদের 17টা 18টার মতো মাল্টিপল চয়েস থাকবে। এখানেও তোমাদের যে টেক্সট বই সেখান থেকে শর্ট কোশ্চেন থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকরণেরও শর্ট কোশ্চেন এখানে থাকতে পারে এবং আলাদা করে আরও 8টা কিন্তু থাকবে। চলো প্রথমেই দেখো, এটা হচ্ছে ভুয়ারা বিএনএস হাই স্কুল এইচএস বেঙ্গলি। তো দেখো উপরের 1 থেকে 10 পর্যন্ত সেগুলো তোমাদের টেক্সট বইয়ে তোমরা পেয়ে যাবে। 1 থেকে 9 পর্যন্ত টেক্সট বই তোমরা পেয়ে যাবে। আর বাকি যেগুলো আমি ব্যাকরণগুলো আছে সেইগুলো আমি করানোর চেষ্টা করছি, তোমরা এখানে দেখতে পারবে। প্রথমে দেওয়া আছে 10এরটা দেখো। প্রথম প্রশ্নটা, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। কি বলে? কারক। আর ক্রিয়াপদের সঙ্গে নামপদের যদি সম্পর্ক না থাকে তাহলে সেটাকে কি বলে? অকারক পদ বলে অথবা সম্বন্ধ পদ বলে। এটা তোমরা কিন্তু মনে রেখে দাও। এবারে দেখো, দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে। দ্বন্দ্ব সমাস তোমরা জানো? দ্বন্দ্ব সমাসের মধ্যে পূর্বপদ এবং পরপদ এই দুটো অর্থেরই কিন্তু প্রাধান্য থাকে। এখানে কি অপশান দেওয়া আছে? পূর্বপদের, উভয় পদের, পরপদের, অন্য পদের। এখানে তাহলে হবে উভয় পদের। তাহলে এখানে হবে উভয় পদের। তাহলে 11টা কি হবে? উভয় পদের। দুটো পদেরই এখানেতে অর্থ প্রাধান্য পায়। যেমন দেখো দ্বন্দ্ব সমাস কোনগুলো? যেমন মা বাবা। মা বাবা যদি বলি, এর ব্যাস বাক্যটা কি হবে? মা ও বাবা। সমাজ নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, তোমরা দেখতে পারো। মা ও বাবা এবং আর ও, এই যে সংযোজন অব্যয়গুলো আছে এই অব্যয়গুলো দিয়ে কিন্তু এই দ্বন্দ্ব সমাসটা যুক্ত করা থাকে। এই দুটো অর্থেরই কিন্তু প্রাধান্য পায়। মায়েরও অর্থ প্রাধান্য পাচ্ছে এবং বাবারও অর্থ প্রাধান্য পাচ্ছে। ভাই বোন, ভাই ও বোন, এরকম। এখানে 11টা হবে, আমি এটা 12 লিখে ফেলেছি, যাই হোক। তো 11টা হবে। এখানে 11 যেটা আছে, অনুসর্গের দৃষ্টান্ত। এখানে 4টে অপশান দেওয়া আছে। অনুসর্গের দৃষ্টান্ত অপশান দেওয়া আছে জন্য, খানা, টি, গাছা। এ দেখো, খানা, টি, গাছা এইগুলো কিন্তু নির্দেশক, এগুলো হচ্ছে নির্দেশক। বাকি যেটা পড়ে গেলো জন্য। অনুসর্গ হচ্ছে একটা শব্দ, এর একটা আলাদা মিনিংস আছে, এইগুলো বাক্যের মধ্যে আলাদা করে বসে। কিন্তু এই টিটা, খানা, খানি, টুকু এইগুলো সব নির্দেশক, এগুলো পদের সঙ্গে যুক্ত হয়ে বসে। এগুলো একবচন এবং বহু বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে অনুসর্গ হচ্ছে স্বাধীন এবং এটা একটা শব্দ, সেই জন্য জন্যটা হচ্ছে একটা শব্দ, সেই জন্যটা হচ্ছে অনুসর্গ। অনুসর্গ নিয়েও ভিডিও আছে। দ্বন্দ্ব সমাস তো বলে দিয়েছি, তাহলে এইটা হবে জন্য। অনুসর্গ হচ্ছে জন্য। 13, তোরা সব জয়ধ্বনি কর। এটা কোন বাচ্যের উদাহরণ? এটা অবশ্যই জয়ধ্বনি কর। এখানে অর্থ প্রাধান্য পাচ্ছে। এখানে
বেশি করে জোর দেওয়া হচ্ছে জয়ধ্বনি করার পিছনে। তাহলে এখানে ভাববাচ্য হবে এটা, যেখানে ক্রিয়ার অর্থটাই বেশি করে প্রাধান্য পায়, সেটা হচ্ছে ভাববাচ্য হয়। তাহলে এটা হচ্ছে ভাববাচ্য হবে। তাহলে 13 হচ্ছে ভাববাচ্য। তোমরা দাগ দিয়ে নিতে পারো, টেস্ট পেপারে তোমরা দাগ দিয়ে নিতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। এখানে দেখবে এখানে একটা আন্ডারলাইন করা আছে গীতাঞ্জলি লিখে। এখানে কি বলেছে, প্রশ্নটা কি বলেছে, এই বাক্যে রেখাঙ্কিত অংশটি হলো, এখানে 4টে অপশান দেওয়া আছে, উদ্দেশ্য সম্প্রসারক, বিধেয় সম্প্রসারক। উদ্দেশ্য বিধেয় তোমরা জানো, কর্তা হচ্ছে উদ্দেশ্য, কর্তা খণ্ডটা যেটা থাকে, আর বাকি যে অংশটা থাকে সেটা কিন্তু বিধেয়, অর্থাৎ কর্মখণ্ডটা, কর্ম এবং ক্রিয়াখণ্ডটা। তো এখানে কর্তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে এইটা তো নিশ্চয়ই আর কর্তা অংশ হবে না, বা এটা উদ্দেশ্য সম্প্রসারক হবে না। তাহলে কি করে বলেছেন না, গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে এখানে যদি শুধু বলতো রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান, কি পান, নোবেল পুরস্কার পান, এইটা হচ্ছে কর্ম অংশ, তাহলে এইটা হচ্ছে তোমার বিধেয় হয়ে যেত। কিন্তু এই বিধেয়টাকে একটু বাড়ানো হলো, সম্প্রসারণ করা মানে হচ্ছে বাড়ানো। সেই জন্য কি লিখে না, গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। তাহলে নোবেল পুরস্কার যে পান গীতাঞ্জলি লিখে, এটা বিধেয় অংশটা বেড়ে গেল, তাহলে বিধেয় সম্প্রসারক হবে। বুঝতে পেরেছো তোমরা, বিধেয়র সম্প্রসারক। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। এখানে আন্ডারলাইন কোথায় করা আছে না, মন্দিরে। কোথায়, কখন, কিসে, এই দিয়ে যদি প্রশ্ন করো ক্রিয়াকে, তাহলে যেই উত্তরটা পাওয়া যাবে সেইটা হবে অধিকরণ কারক। কোথায়, কখন, কিসে দিয়ে যদি প্রশ্ন করো ক্রিয়াকে, তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে মন্দিরে, তাহলে কোথায় না মন্দিরে, মন্দিরে হচ্ছে তোমার অধিকরণ কারক হবে। তাহলে অধিকরণ কারক। কারক নিয়েও অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। একটা বাক্যের মধ্যে পুরো কারকটাকে সম্পূর্ণ বোঝানো আছে, সেখানেও একটা ভিডিও আমরা অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত, বাক্যটি কোন শ্রেণীর? অপশান দেওয়া আছে 4টে, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। এখানে দেখো, সরল বাক্য হচ্ছে একটাই সমাপিকা ক্রিয়া থাকবে, আর যৌগিক বাক্য হচ্ছে কি এবং কিন্তু আর এইসব যোজক পদ দিয়ে যুক্ত করা থাকবে, আর জটিল বাক্য হচ্ছে সাপেক্ষবাচক সর্বনাম দিয়ে যুক্ত করা থাকবে। তাহলে এখানে কি বলেছে, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা, তাহলে এখানে হচ্ছে যারা আর তারা, এই সাপেক্ষবাচক সর্বনাম দিয়ে যুক্ত করা হয়। তাহলে এইটা এক চান্সেই তাহলে কি হবে না, জটিল বাক্য। তোমরা, আমি লিখেও দিচ্ছি কিন্তু তোমরা দাগ দিয়েও নিতে পারো। বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, অর্থগত দিক থেকে এটি কোন শ্রেণীর বাক্য? দেখো, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, এইটা যদি তোমাদেরকে বাক্য শ্রেণীবিভাগ করে, তোমরা বলে দেবে যে এইটা হচ্ছে জিজ্ঞাসাসূচক বাক্য, কিন্তু না, এখানে প্রশ্নটা করেছেই এমনভাবে অর্থগত দিক থেকে এটা কোন শ্রেণীর বাক্য। তাহলে এখানে এর অর্থটা কি বোঝাতে চাইছে, বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, এটা একটা সন্দেহবাচক একটা প্রশ্ন, তাহলে এই সন্দেহবাচক বাক্য হবে এটা, সন্দেহবাচক। হ্যাঁ, 17টা যে শর্ট কোশ্চেন দেওয়া আছে মাল্টিপল চয়েস, এর মধ্যেও কিন্তু এই ব্যাকরণটা এইভাবে থাকবে, আবার আলাদা করেও কিন্তু ব্যাকরণ সেকশন একটা থাকে, সেইটা 8টা থাকবে। এখানে দেয়া আছে, দেখো পরের পাতাতে 2-4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে 10টা তোমাদের ব্যাকরণ থেকে প্রশ্ন দেয়া আছে, যে কোনো 8টা করতে হবে। তির্যক বিভক্তি কাকে বলে? তির্যক বিভক্তি নিয়ে একটা খুব সুন্দর ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আমি অবশ্যই এটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তির্যক বিভক্তি হচ্ছে যে বিভক্তিগুলো বিভিন্ন কারকে ব্যবহার হয়। ধরো কোনো একটা নির্দিষ্ট বিভক্তি বা অন্য কোনো বিভক্তি বিভিন্ন কারকের ক্ষেত্রে ব্যবহার হয়, বিভিন্ন কারকের ক্ষেত্রে নির্দিষ্ট করে কয়েকটি বিভক্তি দেয়া আছে, কিন্তু কিছু কিছু বিভক্তি আছে যেগুলো প্রায় সব কারকের মধ্যেই ঘোরাফেরা করে, সেইগুলোকেই তির্যক বিভক্তি বলে। যেমন কর্তৃকারকে তো সেই বিভক্তিটা লাগবে, আবার অধিকরণ কারকেও লাগবে, আবার করণ কারকেতেও ব্যবহৃত হবে, সেই রকম বিভক্তি হচ্ছে, সেই বিভক্তিগুলোকে বলা হয় তির্যক বিভক্তি। এখানে কি বলে, তির্যক বিভক্তি বলে কাকে বলে? তাহলে যে সকল বিভক্তি বিভিন্ন কারকে ব্যবহৃত হয় সেই বিভক্তিগুলোকে তির্যক বিভক্তি বলে। যেমন একটা উদাহরণ, যেমন বুলবুলিতে ধান খেয়েছে, এই যে বুলবুলিতে ধান খেয়েছে, তাহলে ধানটা কে খেয়েছে না বুলবুলিতে, তাহলে এখানে তে বিভক্তিটা হচ্ছে তির্যক বিভক্তি, ঠিক আছে। আবার দেখো, আমি ঘরেতে আছি, ঘরেতে কোথায় আছি না ঘরেতে, এখানেও তে বিভক্তিটা ব্যবহার হয়েছে,
কিন্তু ঘরেতে নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে এটা হবে অধিকরণ কারক। তাহলে এই তে বিভক্তিটা হচ্ছে কর্তৃকারকও ব্যবহৃত হলো, আবার অধিকরণ কারক। কোথায় আছি না ঘরে আছি, ঘরেতে আছি, অর্থাৎ এইগুলোকে বলা হয় তির্যক বিভক্তি। বুঝতে পেরেছ? সম্বন্ধপদ কারক নয় কেন? সম্বন্ধপদ কারক নয় কেন এর আগে আমি প্রথমেই বলে দিয়েছি যে সম্বন্ধপদ ক্রিয়াপদের সঙ্গে নামপদের কোনো সম্পর্ক থাকে না, সেই জন্যই সম্বন্ধপদ কারক নয়। একদম শর্টকাটে লিখে দেবে। 1 নম্বর করে প্রশ্ন থাকে, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। নিত্য সমাসের যেগুলো সর্বদাই নিত্য সেইগুলো এর কোনো ব্যাস বাক্য আলাদা করে হয় না। যেমন ধরো কাঁচকলা, নিত্য সমাসের উদাহরণ হচ্ছে ধরো কাঁচ কলা, এই যে কাঁচা কলা। তার মানে যেমন ধরো আবার একটা আছে দেশান্তর, দেশান্তর ব্যাস বাক্য কী হবে? অন্য দেশ, অন্য দেশ, দেশান্তর, তাই তো? সেরকম বনান্তর, এইগুলো হচ্ছে নিত্য সমাস, নিত্য সমাসের উদাহরণ। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উপপদ তৎপুরুষ হচ্ছে যে সমাসের প্রথম বা পূর্বপদরা উপপদ থাকে। উপপদ কাকে বলে? উপপদ এখন তোমাদেরকে ডিটেলসে বলতে গেলে তোমরা বুঝতে পারবে না। উপপদ হচ্ছে একটা কৃদন্ত পদ। কৃদন্ত পদ হচ্ছে ধাতুর সঙ্গে রিলেটেড যে সমস্ত পদগুলো থাকে সেগুলোকে বলা হয় কৃদন্ত পদ। এইটা হচ্ছে পূর্বপদে থাকবে। তো সেই কৃদন্ত পদ যে সমাসের পূর্বপদে থাকে তাকেই বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। গৌণ কর্ম বলতে কি? কর্ম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। একটা বাক্যে যদি 2টো কর্ম থাকে পরপর, 2টো কর্মের মধ্যে একটা হচ্ছে প্রাণীবাচক কর্ম হবে আর একটা হচ্ছে বস্তুবাচক কর্ম হবে। তো প্রাণীবাচক কর্ম যেটা সেটাকে বলা হবে গৌণ কর্ম, আর বস্তুবাচক কর্ম যেটা সেটা হচ্ছে মুখ্য কর্ম। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন বাবা আমাকে একটি পেন দিলেন, বাবা আমাকে একটি কলম দিলেন। কি দিলেন? কলম দিলেন। এই কলমটা হচ্ছে বস্তুবাচক কর্ম, তাহলে এইটা হচ্ছে মুখ্য কর্ম। কাকে দিলেন? না আমাকে দিলেন। আমাকে হচ্ছে এটা প্রাণীবাচক কর্ম, তাহলে আমাকে এটা হচ্ছে গৌণ কর্ম। বুঝতে পেরেছ? সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? দেখো, এইখানে বাক্য নির্মাণের 3টি শর্ত থাকে। তোমরা ক্লাস 10-এ যারা পড়েছো বাক্য সম্পর্কে, বাক্য নির্মাণের 3টি শর্ত থাকে। এখানে দেখো বাক্য নির্মাণটার ক্ষেত্রে কোনো ভুল নেই। মানে বাক্য যেভাবে নির্মাণ করা হয়, কর্তা তারপরে ক্রিয়া, এই কর্তা তারপরে কর্ম তারপরে ক্রিয়া, এই যে সিস্টেমটা বা এই নিয়মটা, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এর অর্থটা কিন্তু ভুল। এটা কিন্তু বাস্তব নয়, এটা কিন্তু বাস্তব সত্য নয় যে সূর্য পশ্চিম দিকে ওঠে। তাহলে এখানে এর যে যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি, এই 3 প্রকার বাক্য নির্মাণের ক্ষেত্রে কিন্তু শর্ত প্রযোজ্য হয়। এইখানে কোন শর্তটা লঙ্ঘন হয়েছে? না যোগ্যতাটা লঙ্ঘন হয়েছে, কারণ এইটা হচ্ছে বাস্তব সত্য নয়, সেই জন্য। তাহলে কি হবে? এটা হবে যোগ্যতা লঙ্ঘিত হয়েছে। নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্য করতে হবে। নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্য মানে কর্তাই সেখানে প্রাধান্য পাবে। তাহলে এটা খুব সহজভাবেই বলা যেতে পারে যে সে নদীর ধারে জন্মেছে, সরাসরি সে নদীর ধারে জন্মেছে, এইভাবে লিখবে। তাহলে কি লিখবে? না সে বা তিনি জন্মেছে, এটা হচ্ছে কর্তৃবাচক। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। এই যে বাক্যটা, এটাকে সরল বাক্যে পরিণত করতে হবে। তোমাদেরকে এর আগে ক্লাস 8-এ বা 7-এর এই যে বাক্য পরিবর্তনটা যা আছে এবং হাতে কলমে টেক্সট বইয়ের পিছন দিকে যে হাতে কলমে থাকে, এখানেতেও তোমাদের কিন্তু এই বাক্য পরিবর্তনের রীতিগুলো দেয়া আছে। এইখান থেকে তোমরা কিন্তু একদম মাধ্যমিক পরীক্ষা শুধুমাত্র ক্লাস 10 ভিত্তিক নয়, তোমাদের 6, 7, 8, 9, 10 এই 3-4টে ক্লাসের যে ব্যাকরণ, এই ব্যাকরণগুলোই কিন্তু তোমাদের মাধ্যমিকে ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো এখানে কি বলেছে? বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। কিন্তু এটা যে যৌগিক বাক্যে আছে, এটা সরল বাক্যে করতে হবে। তাহলে সরল বাক্য বলে কি করতে হবে? না বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে, এইটা একটা বাক্য। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে সরল বাক্যে করতে হবে। চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। আচ্ছা,
চরণ কমলের ন্যায়, তাহলে কি হবে না চরণ কমল। চরণ কমল উপমিত কর্মধারায় সমাস, যার সঙ্গে তুলনা করা হচ্ছে, পদ্মের সঙ্গে তুলনা করা হচ্ছে, উপমান কর্মধারায় সমাস। এবার দেখো প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। প্রযোজক কর্তা কি? কর্তা তোমরা অনেক আছো, কর্তা কর্ম চিনে নাও বলে আমার একটা ভিডিও আছে, তোমরা দেখতে পারো, বারবারই আমি এটা বলছি। তো প্রযোজক কর্তা হচ্ছে কর্তা নিজে না কাজ করে কাউকে দিয়ে সেই কাজটা করিয়ে নেয়, যদি করিয়ে নেয় সেই ধরনের কর্তাকে বলা হয় প্রযোজক কর্তা। কি বললাম? কর্তা নিজে না কাজ করে কাউকে দিয়ে যদি কাজ করিয়ে নেয় সেই বাক্যের কর্তাকে বলা হবে প্রযোজক কর্তা। তাহলে প্রযোজক, যেমন ধরো লোকটি বাঁদর নাচাচ্ছেন, লোকটি বাঁদর নাচাচ্ছেন, তাহলে লোকটি কি নাচছে? নাচছে না, তাহলে নাচছেটা কে? বাঁদর। কিন্তু এখানে কর্তা, প্রযোজক কর্তা হচ্ছে লোকটি যেহেতু নাচানোর কাজটা করাচ্ছে, তাহলে এখানে লোকটি হচ্ছে প্রযোজক কর্তা, আর বাঁদরটা নাচছে সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা। বুঝতে পেরেছো? যেইটার নিচে দাগ দেওয়া থাকবে, আন্ডারলাইন করে দেওয়া থাকবে যে এইটা কোন কর্তা, তোমরা তখন বুঝতে পারবে। যখন কোনো কর্তা যদি নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, তাহলে সেই কর্তাকে বলা হয় প্রযোজক কর্তা। বুঝতে পেরেছো? তাহলে এই হয়ে গেল তোমাদের 10টা যে ব্যাকরণের প্রশ্ন, সেইগুলো আমি টেস্ট পেপার থেকে করে দিলাম। এইটা আমি কন্টিনিউ করতে থাকবো, আর দেখবে যে ঘুরিয়ে ফিরিয়ে প্রায় একই ধরনের প্রশ্নই আসছে। তোমাদেরকে বেশ কিছু আমি এই পেপারটা করিয়ে দেবো, বেশ কিছু, যেখানে কয়েকটা স্কুল আছে, 17টা না 18টা স্কুল আছে, তার মধ্যে আমি অনেকগুলোই করিয়ে দেবো। অনেকটা তোমাদের সহজ হয়ে যাবে আশা করি। আর নতুন করে শিখতে গেলে এখন সময় নেই হাতে, তোমাদেরকে এখন পড়তে হবে আর মনে রাখতে হবে। ঠিক আছে? আর যদি একটু হালকা করে হলেও বুঝে নিতে পারো, একদম 1 লাইনে বা 2 লাইনে যদি বুঝে নিতে পারো, তাহলে কিন্তু খুব সহজ হবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। আবার আসছি পরের ভিডিওতে।